নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহাররঞ্জন গুপ্তের লেখা উপন্যাস অস্থি ভাগীরথী তীরে। আজ শোনাতে চলেছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। বর্গী। শেখ সৈয়দ মুঘল পাঠান যত গ্রামে ছিল, বর্গীর নাম শুই না সব পলাইল। মহাজনটুলির ঘাটে এসে আবার একদিন সন্ধ্যার দিকে সুমন্ত নারায়ণের নাও ভিড়ল, কিন্তু সেটা রবিউল আউয়াল মাসও নয়, আর রেবার রশ্মি পর্বের দিনও নয়। পৌষের এক শীতার্ত সন্ধ্যা, আবছা আবছা কুয়াশা চারিদিকে। ঘাট থেকে হাঁটিয়েই নিয়ে এলেন সুমন্ত রায় তার দ্বিতীয় পক্ষের নবপরিণীতা স্ত্রী রাধারানীকে। ঘোমটা টেনে আলতা পায়ে স্বামী পিছনে পিছনে চললেন রাধারানীর স্বামী গৃহে। ভৃত্য রঘুনাথ অন্দরে ছিল। রঘুনাথ! প্রভুর ডাক শুনে তরিত পদে ছুটে এলো রঘুনাথ, দরজা খুলে দিল। আলোটা নিয়ে আয়। একটু পরেই আলো হাতে দরজার গোড়ায় আবার ফিরে এলো রঘুনাথ। সঙ্গে সঙ্গে তার এসেছে অষ্টম বর্ষীয় বালক কালীচরণ। কিন্তু আলোতে প্রভুর পাশে পরিচিত প্রভুর পত্নীর বদলে সম্পূর্ণ অপরিচিতা মাথার উপরে অল্প গুণ্ঠন কিশোরী রাধারানীকে দেখে প্রথমটায় বিস্ময় হাঁ হয়ে যায় রঘুনাথ। কিশোরী রাধারানীও তাকিয়েছিল এক দৃষ্টে রঘুনাথের পার্শ্বে দণ্ডায়মান কালো কোষ্ঠী পাথরের মতো গাঁট্টা কোট্টা বালক কালীচরণের দিকে। সহসা যেন এক দুর্গেয় আশঙ্কায় কিশোরী রাধারানীর বুকের ভিতরটা শিরশির করে ওঠে। কালো কোষ্ঠী পাথরে গড়া একটি বালক নয়, যেন একটা কুণ্ডলি পাকানো কৃষ্ণ সর্প এখনই বুঝি ছোবল হানবে। শুধু সেই প্রথম দর্শনের দিনটিতেই নয়, তারপর বহুবার বহু রাত্রে রাধারানী ঘুমের মধ্যে যেন স্বপ্ন দেখেছে কালো কোষ্ঠী পাথরে গড়া একটা দুঃস্বপ্ন ক্লেদাক্ত সরীসৃপের মতো তার সর্বাঙ্গ জড়িয়ে ধরছে, তার কণ্ঠের উপরে প্যাচের পর প্যাচ দিয়ে তার শ্বাস রোধ করে আনছে। হঠাৎ স্বামীর কণ্ঠস্বরে চমকে উঠেছিল রাধারানী। হাঁ করে পথটা জুড়ে দাঁড়িয়ে রইলি কেন? সর, পথ ছাড়। তাড়াতাড়ি রঘুনাথ সরে দাঁড়িয়েছিল নিঃশব্দে। চলো, ভেতরে চলো। আগে আগে সুমন্ত রায় ভিতরে গিয়ে প্রবেশ করলেন, পিছনে পিছনে রাধারানীও অগ্রসর। কালো কোষ্ঠী পাথরে গড়া ভয়াবহ সেই দুঃস্বপ্ন তখনও পশ্চাতে দাঁড়িয়ে। সেই রাত্রি হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছিল রাধারানী। বিরাট একটা পালঙ্কের উপর ঘুমিয়েছিল রাধারানী। হঠাৎ ঘুমটা ভেঙে যেতে দেখলো ঘরে আর দ্বিতীয় কোনো প্রাণীই নেই, সে একা। শুধু দেওয়ালের গায়ে তখন দেওয়ালগিরির আলোর শিখাটা পিট পিট করে জ্বলছে। মৃদু আলোয় সমস্ত ঘরটা থমথম হচ্ছে। মাথার ধারের জানলাটা খোল। বাইরের অন্ধকার থেকে পৌষের মধ্যরাত্রির একটা ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া মধ্যে মধ্যে সর্বাঙ্গ কাঁপিয়ে তুলছে। বিশ্রী কুৎসিত একটা শব্দ করে ডেকে উঠল অন্ধকারে একটা তক্ষক। ঠিক তারপরেই চাপা তীক্ষ্ণ কণ্ঠের একটা ক্রুদ্ধ গর্জন ওর কানে আসতে চমকে ওঠে রাধারানী। চাপা কণ্ঠ বলেও বুঝতে কষ্ট হয়নি রাধারানী, সে কণ্ঠস্বর তার স্বামীরই, এবং পাশের ঘর থেকেই শোনা গিয়েছিল সে চাপা ক্রুদ্ধ কণ্ঠস্বর। খবরদার রঘু, এ কথা যেন কোনোদিন আর শুনতে না পাই। কিন্তু আমার মা ঠাকুরন। বাঘের মতোই যেন বাধা দিয়ে রঘুর কথাটা থামিয়ে দিলেন সুমন্তরা, এবং পূর্ববৎ চাপা কণ্ঠে বললেন, উড়ে গিয়েছে, ঝড়ে নৌকারবি হয়ে হুগলি নদীর তলায় তলিয়ে গিয়েছে। কিন্তু মা ঠাকুরন যে আমাদের মাছের মতোই সাঁতার দিতে পারতেন, তাছাড়া এই পৌষ মাসের ঝড় আবার। ইতিমধ্যে কৌতূহলী রাধারানী পালঙ্ক শয্যা থেকে নেমে নিঃশব্দে পায়ে পায়ে ঘরের ভেজানো কবাটটার দিকে এগিয়ে গিয়ে ভালো করে সব কথা শুনবার জন্য কান পেতে দাঁড়িয়েছিল। ঠিক ওই সময়ে বাইরের সদরে ধাক্কা দেওয়ার শব্দ শোনা গেল। কি আবার এত রাত্রে এলো? দেখতো রঘু। দরজা খোলার শব্দ। তারপরেই আবার সুমন্ত রায়ের কণ্ঠস্বর শোনা গেল। এ কি, চিন্ময় রায়? এত রাত্রে কি সংবাদ? সংবাদ অত্যন্ত অশুভ রায় মশাই। অশুভ? হ্যাঁ, কিছুই কি আপনি শোনেননি? না তো। নবাব আলীবর্দী খাঁ উড়িষ্যার বিদ্রোহ দমন করে রাজধানীতে ফিরছিলেন, এবং যুদ্ধের বিশেষ তেমন প্রয়োজন নেই বলেই বেশিরভাগ সেনানীরাই
ছুটি পেয়ে কিছুদিন হলো রাজধানীতে চলেও এসেছে। তারপর ক্রমশ নবাব মেদিনীপুরে পৌঁছবার পরই শুনলেন পঞ্চকোটের পার্বত্য পথ দিয়ে রঘুজি ভোসলা 40,000 অশ্বারোহী সৈন্য নিয়ে ঝড়ের বেগে চৌথ আদায়ের জন্য বাংলায় আসছে। চৌথ চৌথ না হাতি, আসলে হচ্ছে মারাঠা দস্যুরা চারিদিক লুট করতে করতে আসছে। তারা কতদূর পর্যন্ত এসেছে? এখন তারা বর্ধমানে। বলেন কি? হ্যাঁ, আজই সকালে একজন মাহুত এখানে পালিয়ে এসেছে কোনো মতে প্রাণ। তার মুখে যা শুনলাম, সব নগর ও আশপাশের যত গ্রাম ছিল লুট করে আগুন জ্বালিয়ে তছনছ করে দিয়েছে বর্গিরা। যেখানে যত যুবতী সুন্দরী স্ত্রীলোক ছিল লুট করে নিয়ে গিয়েছে। নবাব সসৈন্যে ইতিমধ্যে বর্ধমানে এসে পৌঁছেছেন বটে, আজ দিন 5-6 পূর্বে, তবে কিছু সুবিধা করতে পারছেন না। কেন, নবাবের পাঠান সেনাপতিরা, তারা তো শুনেছিলাম দুর্ধর্ষ সব যোদ্ধা। তারা, চিন্ময় রায় হেসে বললেন, তারা এতদিন পর্যন্ত নিষ্ক্রিয় থেকে লোক দেখানো সামান্য যুদ্ধ করে মজা দেখছিল। তারপর নাকি একদিন রাত্রে নবাব তার দৌহিত্র সিরাজকে নিয়ে আফগান সেনাপতিদের শিবিরে গিয়ে হাজির হয়ে অনুনয় বিনয় করতে তারা এখন যুদ্ধ করছে। কিন্তু হলে কি হবে? বঙ্গপালের মতো মারাঠা ইন্দুরগুলোকে রোধ করা কি এতই সোজা? রায়মশাই, হচ্ছে পাপের ফল। বিশ্বাসঘাতকতা করে যুদ্ধে সরফরাজকে নিহত করে মসনাদে বসেছে। ছেলেপুলে আর বেগমদের পর্যন্ত ঢাকায় পাঠিয়ে দিলে যাবে, সব যাবে। মুর্শিদাবাদেও তারা এলো বলে। যেতে দাও ভাই ওসব কথা, দেওয়ালেরও কান আছে। নবাবের কানে কথাটা যদি ঘুণাক্ষরেও যায় তো সকলকে জ্যান্তে গোড় দেবে। কিন্তু তুমি তো বড় চিন্তায় ফেলে দিলে হে চিন্ময়। এখানেও যদি সেই শয়তানরা এসে লুটতরাজ শুরু করে দেয় কি দেবে? বাংলাদেশকে শ্মশান করে দিয়ে তবে যাবে ওরা। সত্যিই চিন্তিত হয়ে পড়েন সুমন্ত নারায়ণ। হারমাদের থাবার ঘাটা এখনো শুকোয়নি। হেমাঙ্গিনীকে হারিয়েছেন তিনি, আবার কি রাধারানীকেও হারাতে হবে? দেওয়ান আলমচাঁদের কুটিরে কাল এক মন্ত্রণা সভা বসবে, সেখানে উপস্থিত থাকবে। চিন্ময় রায় আবার বলেন, যাব। অতঃপর চিন্ময় রায় বিদায় নিয়ে চলে গেলেন। একটু পরেই সুমন্ত নারায়ণ শয়নকক্ষে এসে প্রবেশ করলেন। রাধারানীকে শয্যার উপর জেগে বসে থাকতে দেখে বিস্ময়ে প্রশ্ন করলেন, এ কি, তুমি ঘুমাওনি? এত রাত্রে কার সঙ্গে কথা বলছিলে? কে এসেছিল? আমার একজন বিশেষ বন্ধু। কি সব মারাঠাদের কথা বলছিলে? মারাঠারা কি হারমাদ? না না। তারপরে মৃদু হেসে স্ত্রীর কাছে ঘনিষ্ঠ হয়ে এসে বলেন, তাহলেই বা ভয় কি, আমি তো আছি। কিন্তু তার পর মুহূর্তেই রাধারানী সুমন্ত নারায়ণকে যে প্রশ্নটি করেছিল সেটা শোনার সঙ্গে সঙ্গে সুমন্ত রায়ের মুখের ক্ষণপূর্বের হাসিটুকু যেন কর্পূরের মতোই উবে গিয়েছিল। আচ্ছা রায়মশাই, দিদি কি সত্যিই মারা গিয়েছে? ভূত দেখার মতো যেন চমকে রাধারানীর মুখের দিকে তাকান সুমন্ত নারায়ণ। তারপর অত্যন্ত মৃদু কণ্ঠে বলেন, হ্যাঁ। কি হয়েছিল দিদি? কি হয়ে মারা গেল? জানি না। তবে যে একটু আগে রঘুকে বলছিলে ঝড়ে নৌকাডুবি হয়ে জলে ডুবে মারা গিয়েছে দিদি। ওসব কথা থাক রাধারানী। বলো না রায়মশাই। চুপ করবে রাধারানী, কেন বিরক্ত করছো? কথাগুলো বলে আর ঘরের মধ্যে দাঁড়াননি সুমন্ত রায়। দ্রুত পদে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন এবং ঘর থেকে বের হয়ে সোজা একেবারে গঙ্গার ঘাটে গিয়ে বসেছিলেন সুমন্ত নারায়ণ। বাকি রাতটুকু গঙ্গার ঘাটেই বসেছিলেন। নিরুপায় একটা আক্রোশের আগুন যেন বুকের ভেতরটা সুমন্ত নারায়ণের জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছিল। হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী, কোথায় গেল হেমাঙ্গিনী? কোথায় হারিয়ে গেল? কে জানে আছে কোন ধনী আর্মেনিয়ানে গৃহে কৃতদাসীর জীবন অতিবাহিত করছে, না কোনো হারমাদ কামন মতো পশুরই অঙ্কুশায়নী হয়েছে। না না, তার চাইতে হেমাঙ্গিনী মরুক, বিষপান করে জলমগ্ন হয়ে যেমন করেই হোক তার মৃত্যু হোক। কিন্তু এইসব কি তিনি ভাবছেন? হেমাঙ্গিনী তার জীবনের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে মুছে গিয়েছে। রাধারানী আজ তার গৃহে, রাধারানী তার গৃহলক্ষ্মী, তার ভাবী সন্তানের জননী। সত্যিই আশ্চর্য, রাধারানী যেন হেমাঙ্গিনীর প্রতিচ্ছবি। চোখ, কান, নাক, ওষ্ঠ, চিবুক সব যেন একেবারে হুবহু হেমাঙ্গিনীর মতোই, এমনকি কণ্ঠস্বরটি পর্যন্ত।
তাই তো সেদিন রাত্রে প্রদীপ হাতে দুয়ার খুলে দেবার পর রাধারানী যখন তাকে শুধিয়েছিল কে, তিনি চমকে উঠেছিলেন সেই কণ্ঠস্বর শুনে। সশরীরে যেন হেমাঙ্গিনী তার সামনে এসে দাঁড়িয়েছিলেন সেই রাত্রে প্রদীপটি হাতে নিয়ে। রাধারানী, তাঁর রাধারানী। উঠে আমার গৃহের দিকে চললেন সুমন্ত নারায়ণ। পালঙ্কের উপর ঘুমিয়ে আছে রাধারানী। দেওয়ালের গা থেকে দেওয়ালগিরিটা নামিয়ে সেটা হাতে করে ধীরে ধীরে নিঃশব্দে এগিয়ে এলেন সুমন্ত নারায়ণ পালঙ্কের একেবারে কাছটিতে যেখানে ঘুমিয়েছিল রাধারানী। হাতের আলোয় ঘুমন্ত রাধারানীর মুখের দিকে তাকালেন। মুদ্রিত আখি পল্লবের নিচে মুক্তার মতোই দুবিন্দু অশ্রু তখনও চিকচিক করছে। আশ্চর্য, ঠিক যেন হেমাঙ্গিনী, অবিকল হেমাঙ্গিনী। হেম, হেম। নিদ্রিতা রাধারানীর মুখের কাছে নিচু হয়ে ডাকতে গিয়ে হঠাৎ অসতর্ক সুমন্ত রায়ের হাত থেকে দেওয়ালগিরিটা মাটিতে পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ঘরটা নিমেষে অন্ধকার, আর সেই শব্দ মিলবার আগেই অন্ধকারে ঘুম ভেঙে ভয়ার্ত তীক্ষ্ণ একটা চিৎকার দিয়ে উঠল রাধারানী। কে, কে? শঙ্কিত বিব্রত সুমন্ত রায় তাড়াতাড়ি বলে ওঠেন, আমি রাধা, সুমন্ত। হাত বাড়িয়ে দিলেন অন্ধকারে সুমন্ত। অন্ধকারেই ঝাঁপিয়ে এসে পড়ল রাধারানী সুমন্ত রায়ের বিশাল বক্ষে। থেকে থেকে তখনও কেঁপে উঠছে রাধারানীর দেহটা, সুমন্ত রায়ের বুকে উঠছে। সস্নেহে স্ত্রীর মাথায় হাত বুলোতে বুলোতে সুমন্ত নারায়ণ ডাকেন, রাধা, রাধারানী। চিন্ময়ের অনুমানটা মিথ্যা হলো না। দাবানলের মতোই কিছুদিনের মধ্যে দুঃসংবাদটা ছুটে এলো রাজধানী মুর্শিদাবাদের ঘরে ঘরে, আপামর জনসাধারণের ঘরে ঘরে। মারাঠা দস্যু আসছে, মারাঠা দস্যু। যে বিশৃঙ্খলা, অনিয়ম, অত্যাচার ও রাজনীতির মধ্যে যে দুর্নীতির ও ভাঙনের পথ ধরে নবাব আলীবর্দীর সময় বর্গীদের অত্যাচারে, মারাঠা দস্যুদের অত্যাচারে বাংলার ভূমি কেঁপে উঠেছিল, তার বীজটি কিন্তু নিহিত হয়েছিল আলমগীর বাদশাহ ঔরঙ্গজেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে। বাদশাহের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সুবিস্তীর্ণ মুঘল সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে লাগে। মুল্লুকে মুল্লুকে শুরু হয়ে গেল বিশৃঙ্খলা, অরাজকতা ও অবাধ লুটতরাজ, মারপিট আর খুন খারাপি। মাৎসার ন্যায়ের এক চূড়ান্ত প্রতিচ্ছবি। মার মূর্তিতে ধ্বংসের ভয়াবহ দানব যেন এলো এগিয়ে। দিল্লির তখতে তাউসে আর দিল্লেশ্বর জগদীশ্বর আর নেই। কাঠের পুতুল এক একজন আসে আর যায়। রাজনীতি ও রাজ্য শাসন তখন শক্তির অস্বীক্রিয়ায় পর্যবসিত। ওদিকে বাংলার মসনদ থেকে নবাব মুর্শিদ কুলি খাঁর তিরোধানের পর মসনদ নিয়ে শুরু হয়ে গেল একদিকে কুলি খাঁর জামাই ও অন্যদিকে দৌহিত্রে দ্বন্দ্ব, অর্থাৎ পিতা পুত্রে দ্বন্দ্ব। একদিকে ন্যায্য উত্তরাধিকার, অন্যদিকে চক্রান্ত ও লোভের দ্বন্দ্ব। শেষ পর্যন্ত অবশ্যই লোভেরই হলো জয়। সাময়িকভাবে কিছুদিনের জন্য বাংলা মুলুকে ফিরে এলো কিছুটা শান্তি, কিন্তু ধ্বংসের দানব যেখানে বাহু মেলেছে সেখানে শান্তি কতদিন টিকে থাকবে? বাতাসে বাতাসে শুরু হলো আবার লোভের চক্রান্ত, ফিসফিস কানাকান। সুজাউদ্দিনের মৃত্যুর পর তখন সরফরাজ খাঁ মসনদে। চরিত্রহীনতায়, কামুকতায় সেও পিতারও এক কাঠি উপরে যায়। নারী মাংস লোলুপতা ও কুৎসিত কদাচারী সে যুগের নবাবী আমলের ছিল অন্যতম বৈশিষ্ট্য। নবাবদের সে সময়ে রাজনীতির চাইতে নারীর উপরে বেশি অনুরাগ। হারেমের ঘরে ঘরে রূপবতী যুবতীদের ভিড়, নানা জাতের নানা দেশের সব সুন্দরী নারী, তাদের জন্য ভিন্ন ভিন্ন সব উদ্যান বাড়ি। এদিকে কূটচক্রে শক্তিশালী পূর্বতন দেওয়ান হাজি আহমদকে অনুগত ভৃত্যদের প্ররোচনায় সরফরাজ গতিচ্যুত করেছেন। মুখে আনুগত্য দেখিয়ে তলে তলে সে ছুরি সারাচ্ছে। সম্রাট মোহাম্মদ শাহর দেওয়া জগৎ শেঠ উপাধিধারী ফতেচাঁদ সে সময় অর্থ বলে দেশের মধ্যে একজন বিশেষ শক্তিশালী ও গণ্যমান্য ব্যক্তি। ফতেচাঁদের পুত্র মহাতাব রায়ের স্ত্রী নাকি রূপে একেবারে অনন্যা। কুচবরণ কন্যা তার মেঘবরণ চুল, হাসলে বাণী, কাঁদলে ঝরে মুক্তা। একদা সেই কন্যার কথা উঠল নবাব সরফরাজের কানে। কিয়া ইতনা খুবসুরত? হ্যাঁ, খুবসুরত, কিন্তু শেঠ বংশের বধূ সে, সাধারণ নারী নয় যে জোর জুলুম করে হারেমে বা বাগান বাড়িতে ধরে নিয়ে আসা যাবে। অতএব কৌশল। ফতেচাঁদকে একদিন ডেকে আনলেন নবাব। শেঠজি, লোক পরম্পরায় শুনলাম আপনার পুত্রবধূর নাকি অরূপের তুলনা নেই।
এই দিনাতিদিন নভাজন নবাবকে আপনার ঘরের সেই অতুলনীয় রূপ লাবণ্য বারেক দর্শন করে ধন্য হতে পারে না? স্তম্ভিত নির্বাক জগৎ শেঠ। কি বলছেন জনাব? একবার, শুধু একটিবার যদি আমার হারে মেয়ে তাকে প্রেরণ করেন শেঠজি, ইনখাপে মোরা পালকি যাবে, কেউ জানবে না, কেউ দেখবে না। শয়তান! কিন্তু মূলেও তো সে কথা উচ্চারণ করা চলবে না, নবাব দেশের সর্বে সর্বা। তাই বিনীত অনুরোধ করলেন, জনাব ক্ষমা করুন, এই সংবাদ গুণাক্ষরে যদি প্রকাশ পায় তো পবিত্র শেঠ হলে গালি লাগবে চিরদিনের মতো। মিথ্যেই আপনি শঙ্কিত হচ্ছেন শেঠজি। এ কোরআন স্পর্শ করে আমি শপথ করছি, শুধু একটিবার দেখে নয়ন সার্থক করেই আবার তাকে আপনার অন্তঃপুরে সসম্মানে পাঠিয়ে দেবে, বা প্রকৃতিও টের পাবে না। নিরুপায় জগৎ শেঠ রুদ্ধ বিশ্ব সর্পের মতো আক্রোশে ফুলতে ফুলতে বললেন, বেশ। তাছাড়া উপায় বা কি ছিল? সম্মত না হলে নবাব যে বল প্রয়োগে দ্বিধামাত্রও করবেন না। তারপর এলো শেঠ বধূ গভীর নিশীথে কিং খাপে মোড়া পালকি চেপে নবাবের অন্তর। নিরুপায় অপমানিত লাঞ্ছিত জগৎ শেঠ আপাতত চুপ করে রইল বটে, কিন্তু প্রতিহিংসার যে বিষ সেদিন তার অন্তরে ফেনায়িত হয়ে উঠেছিল, সে বিষের জ্বালা আর নেই। তাই যেদিন আলীবর্দী সরফরাজ খাঁকে গদিচ্যুত করবার জন্য এগিয়ে এসেছিলেন, হাজী আহমদ অনায়াসেই জগৎ শেঠ ও রায় রায়ান আলমচাঁদকে সেদিন তার চক্রান্তের মধ্যে টেনে নিতে পেরেছিল। বাংলাদেশে যখন ওইভাবে চলেছে বিশৃঙ্খলতা লাম্পট্যের চরম, সমগ্র মহারাষ্ট্র জুড়ে তখন চলেছে এক নব অভ্যুত্থান। জীবনের শেষ মুহূর্তে অনন্যপায়ের অনক্লান্ত ভগ্ন জীর্ণ বাদশাহ আলমগীর শিবাজির জীবিত কালেই স্বীকার করে নিয়েছিলেন রাজস্বের 1/4 চৌথ পাবে মারাঠা। সেই চৌথ আদায়ের ছলেই আলীবর্দীর সময় তার পূর্বতনদের বিশৃঙ্খল ও স্বৈরাচারের সুযোগে ঘোড়া লৌহ খুঁড়ে খুঁড়ে পাথরের বুকে বুকে আগুনের ঝিলিক জাগিয়ে পঙ্গপালের মতো উড়িষ্যার গিরি নদী পার হয়ে বিষ্ণুপুর বীরভূমের রাঙামাটি ও শালবন পার হয়ে 20,000 বর্গী সেনা সহ জ্বলন্ত একটা উল্কাপিণ্ডের মতোই যেন ভাস্কর পণ্ডিত নেমে এলো শস্য শ্যামলা নদী মাতৃকা বাংলার শান্তিকে। দুঃস্বপ্ন দুঃস্বপ্ন, বর্গী বর্গী, পালা পালা। জ্বলছে গ্রামের পর গ্রাম, লুট আর নারী ধর্ষণ, ফাটা কান্নার রক্তপাত। ঘর বাড়ি বিষয় সম্পত্তি ফেলে যে যেদিকে পারছে পালাচ্ছে। ব্রাহ্মণ পণ্ডিত কায়স্থ বৈদ্য গন্ধবনী কাঁসারি তাঁতি কুমোর বৃদ্ধ প্রৌঢ় যুবক যুবতী শিশু বালক যে যেদিকে পারছে পালাচ্ছে। মোগল পাঠানরা বাদ যায় না, শুধু এক কথা, পালা পালা পালা, বর্গী এলো পালা। রাধারানী পালঙ্কের উপর বসে বসে এই সন্ধ্যার স্তিমিত প্রদীপের আলোয় মধ্যে মধ্যে আফিমের নেশায় ঝিমুতেন, আর সেই সব দিনে তার চোখে দেখা ও শোনা বর্গীদের অত্যাচারের কথা বলতেন পরবর্তীকালে। স্ত্রী পুরুষ আদি করি যতেক দেখিবা, তলোয়ার খুলিয়া সব তাহাদের কাটিবা। বালেশ্বর থেকে রাজমহল, মেদিনীপুর থেকে বর্ধমান, বর্গীদের ঘোড়ার খুরের আঘাতে আঘাতে হাতের তলোয়ারের খোঁচায় খোঁচায় টুকরে টুকরে কাঁদছে। ওদিকে হুগলির আর্তনাদ ভাগীরথীর ঢেউয়ে আছড়ে আছড়ে এসে পড়ছে কলকাতার কিনারে কিনারে। উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত নবাব আলীবর্দী বর্ধমান আপাতত ত্যাগ করাই শ্রেয় মনে করলেন। চারিদিকে শত্রু শিবির, ক্ষুধিত শানিত কৃপান হাতে মারাঠারা ঘুরছে। কামান গোলাগুলি রসদ সর্বস্ব প্রায় তাদের হাতে তুলে দিয়ে নবাব প্রত্যুষে প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে কাটোয়ার দিকে চললেন। কিন্তু তাতেও নিষ্কৃতি নেই, বর্গীরা তার পিছু পিছু তাড়া করে নিয়ে চলেছে। দুঃসংবাদের পর দুঃসংবাদ শুধু রাজধানীতে ফিরে আসতে থাকে, আতঙ্ক ঘনীভূত হতে থাকে। মন্ত্রণা সভার পর মন্ত্রণা সভা। সুমন্ত নারায়ণ প্রায় সময়ই বাড়িতে থাকতেন না। কিশোরী রাধারানীর বুকে ভেতরটা ভয় কাঁপতে থাকে। পাশের বাড়ি থেকে সেই সময় একদিন সুরধ্বনি এলো। গোবর্ধন ঘোষের মেয়ে সুরধ্বনি। সুমন্ত নারায়ণের দুখানা বাড়ির পরের বাড়িতেই সুরধ্বনি আর তার বাপ গোবর্ধন ঘোষ থাকত। ঘরে অনেকগুলো গাই মহিষ, তারা প্রচুর দুধ দেয়। সেই দুধ থেকে ঘোল সর ননি ছানা তৈরি করে বিক্রয় করে। গোবর্ধনের অবস্থা রীতিমতো সচ্ছল। সুমন্ত রায়ের বাড়িতেও গোবর্ধন দুধ সর ননি ছানা ঘির যোগান দিত। সেই সূত্রেই মধ্যে মধ্যে সুমন্ত নারায়ণের গোবর্ধনের গৃহে যাতায়াত ছিল। যাতায়াতের অবশ্যই আরো একটা গূঢ় অব্যক্ত কারণ ছিল সুমন্ত নারায়ণের, যদিও সেটা আর কেউই জানত না।
সুরধনির বয়স 18 কি 19, দোহারা দেহের গঠন, গায়ের বর্ণ কালো হলেও যৌবন পুষ্ট দেহখানির মধ্যে সুরধনির এমন একটা যৌন লালিত্য ছিল এবং সেই সঙ্গে তার চলাফেরা, কথাবার্তা ও হাসিটির মধ্যে এমন একটা যৌন আকর্ষণ সর্বদা উছলে পড়ত যে বয়সের পুরুষ মাত্রেই তার প্রতি আকৃষ্ট না হয়ে পারত না। 7 বছরের সময় বিবাহ হয়েছিল সুরধনী, আর 9 বছর বয়সের সময় বিধবা হয়েছিল। তা সত্ত্বেও কালো পেরে শাড়ি সে পরত, পানির রসে ওষ্ঠ দুটি সর্বদা লাল হয়ে থাকত, গন্ধ তৈলে সুবাসিত তৈলসিক্ত কেশ। সুরধনী ছিল যেন রসের নাগরী। সেদিন সহসা দ্বীপ্রহরের সময় গৃহে প্রত্যাবর্তন করে সুমন্ত রায় দেখলেন শয়ন ঘরের দরজা অর্গলবদ্ধ। রাধা, রাধারানী! ডাকতেই রাধারানী দুয়ার খুলে দেন। এ কি, জেগেছিলি? হ্যাঁ। তবে দরজা বন্ধ রেখেছিলি কেন? ভয় করছিল বুঝি? ভয় তা কেন? তবে মুরগিরা যদি হঠাৎ দল সমেত ঘরের মধ্যে এসে ঢুকে পড়তো। হা হা করে হেসে উঠেছিলেন কিশোরী স্ত্রীর ভয়শঙ্কিত মুখখানির দিকে তাকিয়ে সুমন্ত নারায়ণ। ভয় নেই রে, ভয় নেই, আমি তো আছি। তাছাড়া মুরগিরা এখন কাটোয়ায়, আর রোগী তো সবসময় বাড়িতে থাকে। কিন্তু মেয়ে তো নয় সে। এই কথা? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। পরের দিনই এলো সুরধনী দ্বীপ্রহরে। পরিধানে কালো পাড় তাঁতের শাড়ি, মুখ ভর্তি পান, পানির রসে সিক্ত টুকটুকে লাল দুটি ওষ্ঠ, ওষ্ঠের কোণে মৃদু হাসি। কোথায় গো বউ, বাড়িতে আছো? জানলার ধারে ঘরের দুয়ারে অর্গল দিয়ে একাকিনী বসেছিল রাধারানী। ডাক শুনে বের হয়ে এলো দুয়ার খুলে। অবাক বিস্ময়ে চেয়ে থাকে সুরধনীর দিকে রাধারানী। কে গো তুমি? সুরধনীর ওষ্ঠপ্রান্তে হাসিটা আরেকটু স্পষ্ট হয়ে ওঠে। বলে, ও মা, তুমিই বুঝি ঠাকুর মশাইয়ের দ্বিতীয় পক্ষ? তুমি কে? আমি? হ্যাঁ, সুরধনী গো, সুরধনী। সুরধনী? হ্যাঁ, তোমার নাকি একা একা ঘরে থাকতে ভয় করে, তাই ঠাকুর মশাই বলেছেন তিনি যতক্ষণ না থাকেন এখানে এসে থাকতে। রাধারানী তখনও অবাক হয়ে তাকিয়ে দেখছিল সুরধনীকে। কালো দেহে যৌবন তো নয়, যেন নীল আগুন ঝিলিক দিয়ে দিয়ে উঠছে। সুরধনীও চেয়েছিল রাধারানীর দিকে। হঠাৎ এক সময় বলে ওঠে, চুল বাঁধনি কেন গো বউ? এসো, তোমার চুল বেঁধে দিই। ওই যে প্রথমবার প্রথম দিনে প্রথম সম্ভাষণে বউ বলে ডেকেছিল সুরধনী রাধারানীকে, তারপর চিরদিনই সে তাকে বউ বলেই ডেকেছে যতকাল সে বেঁচে ছিল। আর সুরধনীর সেই নীল আগুনের মতো ঝিলিকখানা যৌবন জ্বলন্ত চিতার উপরে হাসতে হাসতে যেদিন সে আরো অনেক অনেক বছর পরে প্রাণ দিয়েছিল, সেদিনও ঠিক যেন তেমনটিই ছিল। যদিও সুরধনীর বয়স তখন 40 কোটা ছুঁই ছুঁই করছে, চির যৌবনা ছিল যেন সুরধনী। এবং ওই যে সেদিন দ্বীপ্রহরে এসে সুরধনী রাধারানীর সংসারে এসে পা দিয়েছিল, বলতে গেলে সেই তার আশা, আর সে ফিরেই যায়নি। কাটোয়ায় পৌঁছেও আলিবর্দী আক্রমণকারী বর্গীদের অত্যাচার থেকে নিষ্কৃতি পেলেন না। ইতিমধ্যে মুর্শিদাবাদ থেকেও নতুন সৈন্যদল নবাবের সাহায্যের জন্য কাটোয়ায় গিয়ে পৌঁছেছে। বন্দী মীর হাবিব বর্গী সর্দারকে পরামর্শ দিলেও নবাব এখন কাটোয়ায়। এই সুযোগে যদি ভাগীরথীর পশ্চিম পাড় দিয়ে গিয়ে মুর্শিদাবাদ আক্রমণ করা যায় তো কেল্লা ফতে। ভাগীরথীর পশ্চিম পাড়ে ডাহাপাড়া। স্বচ্ছ সলিলা ভাগীরথীর উত্তর পাড় ছড়িয়ে প্রায় 3 ক্রোশ বিস্তৃত তখনকার রাজধানী মুর্শিদাবাদ শহর। মীর হাবিবের পরামর্শ ভাস্কর পণ্ডিতের মনে ধরে গেল। সঙ্গে সঙ্গে ভাস্কর তার বিশাল বর্গী বাহিনীকে বললে, চলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ দূর, হাজার হাজার ঘোড়ার খুরের আঘাতে কেঁপে উঠল বাংলার মাটি, উড়ল ধুলি। তীরের বেগেই যেন পঙ্গপালের মতো বর্গীরা সারাটা দিন রাত ঘোড়া ছুটিয়ে প্রত্যুষের প্রথম আলোয় নগরের পশ্চিম ভাগে ডাহাপাড়ায় এসে চারিদিকে ছড়িয়ে পড়ল। একদল ক্ষুধার্ত নেকড়ে যেন সমস্ত জায়গাটা জুড়ে ছড়িয়ে গেল। ঘরে ঘরে জ্বলে উঠল আগুন। বৃদ্ধ যুবা শিশুর চিৎকারে ও কান্নায় আকাশ বাতাস বিদীর্ণ হতে লাগলো। লুট আর নারী ধর্ষণ চলতে লাগলো বেপরোয়া। বিরাট গঞ্জ ডাহাপাড়ায়। আগুনের লেলিহান শিখা উঠে দাউ দাউ করে জ্বলতে লাগলো। মহাজনটুলিতে ভীতত্রস্ত নাগরিকেরা প্রতি মুহূর্তে সেই নেকড়ের মতো রক্তলোলুপ বর্গীদের আগমন আশঙ্কায় প্রহর গুনতে থাকে। রাজধানী বলতে গেলে এক প্রকার অরক্ষিতই। বেশিরভাগ সৈন্যই তখন কাটোয়ায় নবাবের সাহায্যে গিয়েছে। তবু সামান্য যা সৈন্য ছিল তাদেরই নিয়ে হাজী আহমদ ও
নওয়াজিশ কেবল কেল্লা রক্ষা করতে লাগলো প্রাণপণে। অগ্নিদগ্ধ ডাহাপাড়াকে পশ্চাতে ফেলে বর্গীরা ভাগীরথী পার হয়ে চলে এলো এপারে। শুরু হলো সেখানেও আবার লুট, ধর্ষণ ও ঘরে ঘরে অগ্নিসংযোগ। কুবেরের ঐশ্বর্য ও শেঠজির তোষাখানায় হই হই রই রই শব্দে বর্গীর দল জগৎ শেঠের কুটিরের ওপর ঝাঁপিয়ে আক্রান্ত হলো গোবর্ধন ঘোষের গৃহ। সুরধ্বনি ঘরের মধ্যে অর্গল তুলে কাঁপছিল। 10 জন বর্গী বাঘের মতোই ঝাঁপিয়ে পড়ে অর্গল ভেঙে ঘরের মধ্যে ঢুকে যুবতী সুরধ্বনিকে দেখে হা হা করে রাক্ষসের মতো হেসে উঠল। গোবর্ধন ঘোষ এগিয়ে এসেছিল বাধা দিতে, কিন্তু একজন বর্গী তার হস্তধৃত তীক্ষ্ণ তরবারির অগ্রভাগটা চকিতে গোবর্ধনের পেটের মধ্যে ঢুকিয়ে একটা হেঁচকা টান দিতেই সব নাড়ি ভুড়ি বের হয়ে এলো। শেষ একটা আর্তচিৎকার করে গোবর্ধন রক্তাক্ত কলেবরে মাটিতে পড়ল। বর্গীরা হা হা করে হেসে উঠল। টানতে টানতে সুরধ্বনিকে বর্গীগুলো গোয়াল ঘরের দিকে নিয়ে চলে গেল। গোয়ালের একদিকে স্তূপীকৃত করা ছিল গরু মহিষদের খাদ্য খড়। সেই খড়ের গাদার উপরে এনে ফেলল সুরধ্বনিকে। রঘু আর সুমন্ত রায় দুজনে লাঠি ও তরবারি নিয়ে প্রস্তুত হয়েই ছিল। দুর্ধর্ষ লাঠিয়াল রঘু। হৈ হৈ করে 10-12টা ক্ষুধার্ত নেকড়ের মতো বর্গী যখন সুমন্ত রায় গৃহের দরজার সামনে এসে পড়ল, বাঘের মতোই তেল পাকানো চকচকে 4 হাত প্রমাণ লাঠিটা নিয়ে রঘু রুখে দাঁড়ালো। বিদ্যুৎ গতিতে চরকির মতোই যেন চারপাশে রঘু লাঠি ঘুরিয়ে এদিক ওদিক করে চলেছে। গোটা 3 বর্গী জখম হয়ে ছিটকে পড়ল, কিন্তু ততক্ষণে আরো 4 জন বর্গী এসে পড়েছে রঘুকে আক্রমণ করতে। তাদেরও দুটোকে ঘায়েল করল রঘু, কিন্তু একাশে জুঝবে কত। হাতের কবজি তার শিথিল অবসন্ন হয়ে আসছে। বুঝতে পারে সে প্রতিরোধ করবার শক্তি তার ধীরে ধীরে ক্রমশ স্তিমিত হচ্ছে। বর্গীগুলো যেন সব শয়তানের বাচ্চা, মরেও মরে না। রঘু চেঁচিয়ে উঠল ওই সময়, কর্তা, আমি আর পারছি না। কথাটা শেষ হলো না রঘু। তীক্ষ্ণ সুচালো একটা তরবারির অগ্রভাগ ওর বক্ষের বাম পার্শ্বে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে গেল রঘু। কিন্তু ক্ষিপ্র গতিতে তখনই সুতীক্ষ্ণ তরবারি হাতে পিছনে এসে দাঁড়িয়েছেন সুমন্ত নারায়ণ। তরবারি চালনায় সুনিপুণ সুমন্ত রায়। বাঘের মতোই গর্জন তুলে ঝাঁপিয়ে পড়লেন সুমন্ত রায় অমিত বিক্রমে অবশিষ্ট 3 জন বর্গীর মধ্যে। বাকি বর্গীদের 2 জন ইতিপূর্বেই রঘুর লাঠির আঘাতে ধরাশায়ী হয়েছিল, 3 জন মৃত্যু মুখে পতিত হয়েছিল। প্রায় আধ ঘন্টা ধরে রঘুর সঙ্গে লড়ে তারাও, মানে বাকি 3 জন বর্গীয় তখন ক্লান্ত অবসন্ন হয়ে এসেছে। তাদের মধ্যে একজন সুমন্ত রায় তরবারির মুখে প্রাণ দিল। বাকি 2 জন পালালো প্রাণ নিয়ে কোনো মতে, কিন্তু সুমন্ত রায়েরও তখন রক্তে খুনের নেশা জেগেছে। মুক্ত কৃপাণ হাতে ছুটলেন সুমন্ত রায় পলায়নরত সেই বর্গী 2 জনের পিছনে পিছনে। বর্গীদের ঘোড়াগুলো কাছেই ছিল। দুজনে দুটো ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে বসে বিদ্যুৎ বেগে ঘোড়া ছুটিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। সুমন্ত রায় আবার ফিরে এলেন নিজ গৃহে। অর্গল তুলে ঘরের মধ্যে একাকিনী রাধারানী ভয়ে উত্তেজনায় যেন পাথরের মতো হয়েছিল। অর্গলবদ্ধ দ্বারে এসে ধাক্কা দিলেন সুমন্ত রায়। দরজা খোলো রাধা। কিন্তু রাধা তখন একরকম চরট শক্তিহীন, সারা পর্যন্ত দিতে পারে না স্বামীটাকে। অনেক ধাক্কাধাক্কি ও চেঁচামেচির পর রাধা দরজা খুলে দিল। অক্ষত ছিলেন না সুমন্ত নারায়ণও। দেহের বহু স্থান কেটে গিয়ে ক্ষত স্থানগুলো দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। ধুলায় ধূসরিত ঘর্মাক্ত কলেবর দেহ। হাঁপাচ্ছেন তখন রীতিমতো সুমন্ত নারায়ণ। তরবারিটা একপাশে রেখে মাটিতেই ধপ করে বসে পড়লেন সুমন্ত নারায়ণ। একটু জল। রাধারানী তাড়াতাড়ি 1 গ্লাস জল নিয়ে জল পান করে যেন অনেকটা ক্লান্তি দূর। আহ! জলের গ্লাসটা মাটিতে নামিয়ে রাখতে রাখতে বললেন সুমন্ত নারায়ণ, আপাতত শয়তানরা গেছে বটে, তবে আবার যে দলবল নিয়ে ফিরবে না তা বলা যায় না। কিন্তু সুমন্ত নারায়ণ জানতেন না যে বর্গীদের সে রাত্রে ফিরে আসবার আর কোনো সম্ভাবনাই ছিল না। সেদিনই সন্ধ্যার মুখে নগর ত্যাগ করতে তারা বাধ্য হয়েছিল। তার অনুপস্থিতির সুযোগে বর্গীদের মুর্শিদাবাদ আক্রমণের পরিকল্পনার কথা পূর্বাহ্নেই চরের মুখে নবাবের গোচরীভূত হয়েছিল। নগরী প্রায় অরক্ষিত বললেও চলে। এ সময় বর্গীরা যদি নগরে প্রবেশ করে তো সর্বনাশ হবে। নবাব তার সৈন্যদের নির্দেশ দিলেন অবিলম্বে শিবির তুলে তাদের মুর্শিদাবাদের দিকে অগ্রসর হবার জন্য, এবং ওই দিনই নগরী থেকে মাত্র 2 ক্রোশ ব্যবধানে কিরিটকোনায় নবাবের বিরাট সৈন্যদল এসে পৌঁছল। নবাব সংবাদ পেয়ে রাজধানীতে ফিরে এসেছেন প্রায়। ভাস্কর পণ্ডিত আর মুর্শিদাবাদে থাকা বুদ্ধিমানের কাজ মনে করবে না।
তাছাড়া ওই একদিনেই অন্যান্য লুঠের ব্যাপার বাদ দিলেও একমাত্র জগৎ শেঠের পুঁথি লুট করে 2 কোটি টাকা পেয়েছিল ভাস্কর। অধিক লোভে বিপদের সম্ভব। অতএব ভাস্কর তার বর্গী বাহিনীকে বললে, চলো ফেরো। এবং প্রত্যুষের আবছা আলোয় হৈ হৈ করে যেমন তারা নগরীতে এসে প্রবেশ করেছিল, তেমনি সন্ধ্যার আবছা আলোয় হৈ হৈ করে আবার তারা লুঠের মাল নিয়ে ঘোড়া ছুটিয়ে কাটোয়ার দিকে চলে গেল। পশ্চাতে পড়ে রইল তখনও প্রজ্বলিত নগর। বাতাসে ভরে রইল ক্ষতবিক্ষত ধর্ষিতা নরনারীর মর্মন্ত চিৎকার। আকাশ কালো হয়ে রইল ধোঁয়ায়। সারাটা দিন সুমন্ত নারায়ণকে রাধারানী ঘর থেকে আর বের হতেই দিল না। কক্ষের অর্গল তুলে দিয়ে এসে বর্গীদের দুঃস্বপ্নকে প্রতিরোধ করবার জন্য স্বামীকেও কক্ষের বাইরে যেতে দিল না, নিজেও গেল না। বাইরে থেকে আর্ত নরনারী ও শিশুর হৃদয় বিদারক কণ্ঠস্বরে মুহুর্মুহু চিৎকার অর্গলবদ্ধ দুয়ারের উপর আছড়ে পড়তে লাগলো, আর সেই চিৎকারে শিউরে সুরে উঠতে লাগলো রাধারানী। সুমন্ত নারায়ণ প্রতি মুহূর্তে প্রতিহিংসা পরায়ণ উন্মত্ত বর্গীদের পুনরায় আক্রমণের অপেক্ষা করতে লাগলেন। লাঞ্ছিত বর্গীরা যে আবার ফিরে এসে তাদের উপর আক্রমণ চালাবে সে বিষয়ে সুমন্ত নারায়ণ একেবারে স্থির নিশ্চয় ছিলেন। ক্রমে ক্রমে বাইরের চিৎকারটা যখন মিলিয়ে এলো, অত্যাচারিত নাগরিকদের কান্নার শব্দটা ক্লান্ত হয়ে থেমে গেল, সুমন্ত নারায়ণ তখন বাইরে বেরোবার জন্য প্রস্তুত হলেন। কিন্তু স্বামীকে লাঠি হাতে দরজার দিকে অগ্রসর হতে দেখে শঙ্কিত রাধারানী এগিয়ে এসে স্বামীর একটা হাত চেপে ধরে। কি, কোথায় যাচ্ছ? একবার বাইরে গিয়ে দেখে আসি রাধা। না না, বাইরে বের হলেই হয়তো এখনই তারা তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। না, আমার মনে হচ্ছে এদিকে তারা হয়তো আর নেই। না, তবু তোমাকে আমি ঘরের বাইরে যেতে দেব না। মিথ্যে তুমি ভয় পাচ্ছ রাধারানী। তুমি কি মনে করেছো তারা এই তল্লাটে থাকলে এতক্ষণ আবার এখানে এসে হানা দিত না? নিশ্চয়ই তারা চলে গিয়েছে। না, তবু তোমাকে বাইরে যেতে দেব না আমি। একবার বাইরে আমাকে যেতেই হবে। এভাবে ভয়ে ভয়ে ঘরের দরজায় খিল তুলে বসে থাকার কোনো মানেই হয় না। আজ না বের হলেও কাল বা পরশু যখন হোক ঘর থেকে তো বেরোতেই হবে। সারাটা জীবন তো এমনই করে আমরা ঘরের অর্গল তুলে থাকতে পারবো না। না গো না। ছি রানী, অবুঝ হইও না। তাছাড়া রঘুর কি হলো তাও তো আমাদের একবার দেখা দরকার। শুধু রঘু কেন, পাড়া প্রতিবেশীদের তো খবরাখবর নেওয়া আমাদের একটা কর্তব্য। তবু রাধারানী স্বামীকে বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু সুমন্ত নারায়ণ শুনলেন না। অর্গল খুলে কক্ষ থেকে বের হয়ে গেলেন স্বামী। অত্যাসন্ন সন্ধ্যার ম্লান আলো তখন চারিদিকে ধীরে ধীরে চাপ বেঁধে উঠলেও একটা ঈষৎ রক্তিমাভায় সমস্ত আকাশটা যেন কেমন ভয়ঙ্কর দেখাচ্ছিল। বর্গীরা যেসব কুটিরে আগুন ধরিয়ে দিয়ে গিয়েছিল লুট করে চলে যাওয়ার মুখে, সে আগুন তখনও সব নেভেনি। এখানে ওখানে তখনও ধিকে ধিকে জ্বলছিল আগুন, আর তারই রক্তিমাভা রাতের আকাশে ছড়িয়ে দিচ্ছিল। তার সঙ্গে চাপ চাপ শ্বাসরোধকারী কালো ধুলো। দগ্ধ পৃথিবী ধূম্রশ্বাসে হাহাকার করছিল মুখ ভাঙা বেদনায়। সদরের সামনে জমাট কালো রক্তের মধ্যে রঘুর নিষ্প্রাণ দেহটা পড়েছিল তখন। ভৃত্য নয়, দীর্ঘদিনের সহচর, সত্যকারের একজন মঙ্গলাকাঙ্ক্ষী, যে প্রাণ পর্যন্ত দিতে পারত তার জন্য, সেই প্রাণ দিয়েই গেল সে। সুমন্ত নারায়ণের দু চোখের কোণে জল ভরে আসে। মুহূর্তকাল যেন কি ভাবলেন সুমন্ত নারায়ণ। তারপর নিচু হয়ে 2 হাত দিয়ে রঘুর মৃতদেহটা পিঠের উপর তুলে নিলেন। চারিদিকে থমথম করছে আসন্ন রাত্রির পূর্বাভাস। অন্ধকার, মাথার উপরে আগুনের আভায় ধূম্র রক্তিম আকাশ, বাতাসে একটা পোড়া কুটু শ্বাসরোধকারী গন্ধ। ধীরে ধীরে এগিয়ে চললেন সুমন্ত নারায়ণ মৃতদেহটা পৃষ্ঠে বহন করে গঙ্গার ঘাটের দিকে। কলকল ছলছল মৃদুমন্দ শব্দ তুলে বয়ে চলেছে ভাগীরথী সন্ধ্যা রাত্রির ঘনায়মান অন্ধকারে। ঝিরঝিরে একটা বাতাস। মৃতদেহটা পৃষ্ঠে করেই জলের মধ্যে অন্ধকারে নেমে গিয়ে কোমর জলে দাঁড়ালেন সুমন্ত নারায়ণ। তারপর ধীরে ধীরে নিষ্প্রাণ দেহটা জলের মধ্যে নামিয়ে দিল। শান্তি, শান্তি, শান্তি। ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্যে তানি পুণ্যানি প্রেতুতর্পণ কালে ভব নিত্য রঘুনাথস্য প্রেতস্য এতৎ গঙ্গোদকেন ত্রিপুষ্য গঙ্গোদকেন ত্রিপুষ্য। নিঃশব্দে চক্ষুর কোল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সুমন্ত নারায়ণের।
অশ্রু সজল চোখে একবার অন্ধকারে নিঃশব্দ প্রবাহমান গঙ্গাবক্ষের দিকে তাকিয়ে আবার মাথার উপরে আকাশের দিকে তাকাল। তখনও অগ্নিপ্রভায় রক্তিম রাত্রির আকাশ। ধীরে ধীরে জল থেকে আবার উঠে এলেন সুমন্ত নারায়ণ। বাড়ির কাছাকাছি এসে হঠাৎ মনে পড়ে গেল আর একখানি মুখ, সুরধুনী। বাড়িতে তার বৃদ্ধ পিতা বলতে গেলে সে একাকিনী ছিল যখন এ পাড়ায় বর্গীরা হামলা করে। তাড়াতাড়ি বাইরের ঘরে গিয়ে একটা মশাল জেলে নিয়ে গোবর্ধন ঘোষের বাড়ির দিকে অগ্রসর হলেন সুমন্ত নারায়ণ। বাড়িটায় বর্গীরা আগুন দেয়নি বটে, তবে চারিদিকে তাকালে মনে হয় যেন প্রচন্ড একটা ঝড়ের ঝাপটায় সব উলট পালট হয়ে গিয়েছে। হস্তধৃত মশালের রক্তাভ আলোয় বিহ্বল দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলেন সুমন্ত নারায়ণ। মাথার উপরে তখনও আগুনের আভায় রক্তাভ রাত্রির আকাশটা কি এক মর্মান্তিক মুখ বেদনায় গুমড়ে গুমড়ে উঠছে। আঙিনার একধারে জুঁই গাছটাকে অজস্র সাদা সাদা জুঁই ফুলে কেমন যেন কুৎসিত সাদা মনে হয়। এগুতে এগুতে চাপা কণ্ঠে ডাকলেন সুমন্ত নারায়ণ, গোবর্ধন, গোবর্ধন। কিন্তু শূন্য আঙিনায় সেই চাপা কণ্ঠের ডাকটা চক্রাকারে একটা ধূম্র শিখার মতোই উঠে ক্রমে ক্রমে ব্যর্থ একটা হাহাকারের মতো অন্ধকারে হারিয়ে গেল। হাতের মশালের আলোটা শুধু দপদপ করে জ্বলতে থাকে। আবার ডাকলেন সুমন্ত নারায়ণ পূর্ববৎ চাপা কণ্ঠে, সুরধুনী। তবু তো কই কোনো সাড়া নেই। কোথায় দূরে যেন একটা সারমেয় ডেকে উঠল দীর্ঘ উঁস শব্দে। এতক্ষণ সারমেয়গুলিও যেন ডাকতে ভুলে গিয়েছিল। শূন্য ঘরের কপাটগুলো হা হা করছে খোলা। আরো একটু এগিয়ে গেলেন সুমন্ত নারায়ণ হাতের মশালটা নিয়ে। হঠাৎ একটা বিভৎস দৃশ্যে থমকে দাঁড়ালেন তিনি। চাপ চাপ রক্তের মধ্যে গোবর্ধনের দেহটা হাত পা ছড়িয়ে দেওয়ার সামনেই মাটিতে পড়ে আছে। পেটের নাড়ি ফুড়িগুলো বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। হঠাৎ একটা অস্পষ্ট খসখস শব্দে চমকে দক্ষিণ দিকে দৃষ্টিপাত করতেই একটা ভয়ের তীক্ষ্ণ অনুভূতি দেহের সমস্ত শিরা উপশিরাগুলো দিয়ে শিরশির করে বয়ে গেল সুমন্ত নারায়ণ। খিড়কির দরজাটার কাছে হাত 10-12 দূরে আবছা অন্ধকারের মধ্যে দুটো নীল আলোর ভাটা যেন ধক ধক করে জ্বলছে। কি ওটা? ভয়ে আকস্মিকতায় কয়েক মুহূর্তের জন্য সুমন্ত নারায়ণ যেন পাথর হয়ে গিয়েছিলেন। কিন্তু পরক্ষণেই সাহসে ভর করে হাতের মশালটা নিয়ে 2 পা এগিয়ে যেতেই দপ করে নীল আলোর ভাটা দুটো নিভে গেল। খসখস একটা শব্দ শোনা গেল। অন্ধকারে একটা ছায়া যেন সরে গেল চকিতে। একটা শ্রীগান। কিন্তু সুরধ্বনি, সুরও কোথায়? বাড়িটার মধ্যে যেন একটা অদ্ভুত স্তব্ধতা। বাতাসে যেন শীষের মতো ভারী, দম বন্ধ হয়ে আসে। সুরো, সুরো। এবারে চাপা কণ্ঠে নয়, বেশ একটু গলা ছেড়েই ডাকলেন তিনি। তবু সাড়া পাওয়া গেল না। তবে কি বর্গীরা তাকে ধরে নিয়ে গেল? মশালটা হাতে এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে বাড়ির পশ্চাতে গোয়ালের দিকে এগিয়ে গেলেন সুমন্ত নারায়ণ। চর্বিত চর্বণের একটা মৃদু শব্দ কানে এলো সুমন্ত নারায়ণ। পরক্ষণেই তার নজরে পড়ল ছোটখাটো একটা পাহাড়ের মতো দেহ, মেঘের মতো কালো, সুরধ্বনির সেই প্রিয় পুরুষ মহিষ রাজাকে। বিরাট সুচালো শৃঙ্গ, পাহাড়ের মতো মহিষ রাজা খড়ের গাদার একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে আপন মনে জাবর কাটছে। মশালের আলোয় রাজার ভাটার মতো চোখ দুটো যেন ধক ধক চলছে। বিরাট ওই জম সদৃশ মহিষটাকে ভয় করে না ওই তল্লাটে বড় একটা কেউ ছিল না। সুরধ্বনির অতি প্রিয় ছিল মহিষটা, যেন মানুষের মতোই অদ্ভুত কথা শুনত রাজা সুরধ্বনির। রাজার দিকে ভালো করে তাকাতে গিয়ে সুমন্ত নারায়ণের দৃশ্যটা নজরে। কালো পাহাড়ের মতো রাজার সামনেই পড়ে আছে অচৈতন্য দেহটা সুরধ্বনি। আরো এগিয়ে এসে দাঁড়িয়েছেন তখন সুমন্ত নারায়ণ মশালটা হাতে। মুহূর্তের জন্য বোবা বিহ্বলতায় থমকে দাঁড়ালেন তিনি। সম্পূর্ণ উলঙ্গ নিরাভরণ সুরধ্বনির দেহটা পড়ে আছে খড়ের গাদার। সুরধ্বনির দেহটা যেন একদল ক্ষুধার্ত নেকড়ে খুবলে খুবলে খেয়েছে। সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, তীক্ষ্ণ নখরাঘাতে চিহ্নিত। কি যে মুহূর্তের জন্য ভাবলেন সুমন্ত নারায়ণ। তারপর এগিয়ে গেলেন ভূপতিত অচৈতন্য সুরধ্বনির কাছটিতে। প্রথমেই গাত্রে হাত দিলেন। গাত্র তখন উষ্ণ। নাসারন্ধ্রের কাছে হাত দিয়ে বুঝলেন শ্বাস প্রশ্বাস তখনও চলছে, প্রাণ তাহলে আছে। আবার বাড়ির মধ্যে প্রবেশ করে একটা বস্ত্র জোগাড় করে আনলেন সুমন্ত নারায়ণ। তারপর কোনো মতে সেই
বস্ত্রের সাহায্যে অচৈতন্য সুরধনীর উলঙ্গ দেহটা ঢেকে সেটা কাঁধের উপরে তুলে নিল এবং অচৈতন্য সুরধনীর দেহটা বহন করে সোজা এসে নিজ গৃহে প্রবেশ করলেন। শয়নকক্ষের দরজাটা বন্ধ ছিল। বদ্ধ দরজার গায়ে মৃদু করাঘাত করে ডাকলেন, রাধা, রাধারানী, দরজাটা খোলো, আমি সুমন্ত। দু তিনবার ডাকার পর ভিতর থেকে রাধারানী দরজাটা খুলে দিল। ভিতর থেকে ঘরের দরজায় অর্গল তুলে রাধারানী ঘরের এক কোণে বসেছিল। আতঙ্কে ভয়ে চোখ মুখ তার শুকিয়ে গিয়েছিল। ঘরের এক কোণে একটা প্রদীপ জ্বলছিল টিমটিম করে। বস্তাবৃত একটা দেহ স্বামীকে স্কন্ধে করে কক্ষে প্রবেশ করতে দেখে যেন সহসা দুপা পিছিয়ে যায় রাধারানী অজানিত একটা আশঙ্কায়। প্রদীপের ম্লান আলোয় স্বামীর থমথমে মুখটার দিকে তাকিয়ে কি যেন প্রশ্ন করতে গিয়েও কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না রাধারানী। ফ্যাল ফ্যাল করে নিঃশব্দে শুধু তাকিয়েই থাকে। সুরধনীর লুপ্ত জ্ঞান তখন বোধহয় পুনরায় একটু একটু করে ফিরে আসছে। দেহটা সযত্নে মাটিতে শুইয়ে দিয়ে সুমন্ত রাধারানীর দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি ঘুটিতে করে একটু জল নিয়ে এসো রাধারানী। রাধারানী কিন্তু যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়েই থাকে, কোনো সাড়া দেয় না। ওই জল নিয়ে এসো। তবু নিশ্চুপ রাধারানী। বিরক্তি করে এবার অনুচ্চ কণ্ঠে বললেন, শুনতে পাচ্ছ না? জল নিয়ে এসো। লোহার মতো এই শক্ত কঠিন করে দেহটা তবু দাঁড়িয়েই থাকে নিঃশব্দে রাধা। সুমন্ত রায় নিজেই এবারে উঠে কক্ষের কোণ থেকে জলের কলসটা তুলে নিয়ে এসে সুরধনীর চোখে মুখে জলের ছিটা দিতে লাগলেন। জ্ঞান ফিরে আসছে সুরধনী। জলসিক্ত বিস্রস্ত চূর্ণ কুন্তলগুলো যেন কালো কালো সরীসৃপের মতো সুরধনীর কপালের উপর নেমে এসেছে। শিউরে উঠেছিল কেন না জানি সহসা রাধারানী সুরধনীর সেই জলসিক্ত মুখের দিকে তাকিয়ে। একটা ক্লেদাক্ত অনুভূতি যেন তীব্র একটা বিষের জ্বালার মতোই রাধারানীর শরীরের শিরা উপশিরা দিয়ে বয়ে চলেছিল সেই মুহূর্তে। চমকে উঠেছিল পরক্ষণেই আমার স্বামীর কণ্ঠস্বরে রাধারানী, সুরধনী, সুরো। ধীরে ধীরে ক্লান্ত আঁখি মেলেছে তখন সুরধনী। জলসিক্ত আঁখির পল্লব দুটি থির থির করে কাঁপছে। সুরো। কি? আমি সুমন্ত। আমি আমি কোথায়? ভয় কি? তুমি আমার গৃহে। পাথরের মতোই স্তব্ধ অনড় হয়ে দাঁড়িয়ে মাত্র দুহাত দূরে রাধারানী। খোলা জানলা পথে রাতের হাওয়ায় ঘরের প্রদীপ শিখাটা বার দুই কেঁপে উঠে সহসা তৈলাভাবে দপ করে নিভে গেল। নিশ্ছিদ্র আধারে নিমেষে কক্ষটা যেন দৃষ্টির সামনে থেকে মুছে গেল। কাটোয়ার পথে অন্ধকারে হাজার অশ্বের ঘুরে ঘুরে খটখট শব্দ তুলে বর্গীর দল ছুটে চলেছে। সর্বাগ্রে অশ্বপৃষ্ঠে দলপতি ভাস্কর পণ্ডিত। মুর্শিদাবাদ থেকে একমাত্র জগৎ শেঠের তোষাখানা লুট করেই বহু ধনরত্ন পাওয়া গিয়েছে। মীর হাবিবকে ধন্যবাদ। কাটোয়া তো পূর্বেই বর্গীরা এক দফা দগ্ধ করে দিয়ে গিয়েছে। মানুষজনও বড় একটা সেখানে তখন আর নেই। কাটোয়ার উত্তরে অজয়পাড়ে সাকাই পল্লী। সেখানে নবাবী আমলের একটি মাটির কেল্লা ছিল, আর ছিল নগরের মধ্যে গড়খাতে বেষ্টিত ও ফৌজদারি সুরক্ষিত বসত বাটি। ভাস্কর তার দলবল নিয়ে কেল্লা ও বাটি অধিকার করে কাটোয়া থেকে ৩ ক্রোশ দূরবর্তী দাইহাট পর্যন্ত তাঁবু ফেলে আবার সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে রইল। ক্রমশ আকাশ গেল মেঘে মেঘেছে। দুরু দুরু ডেকে উঠেছে মেঘ, বিদ্যুতের চমকানি। এলো বর্ষা। বর্ষার প্লাবনে অজয় নদ ভেসে দুকুল ছাপিয়ে ভাগীরথী উঠল গর্জে। দুকুল প্লাবী ভাগীরথীর সেই বিভীষণা মূর্তির সামনে অগ্রসর হয় কার সাধ্য? নবাব আলীবর্দী দেখলেন এই সুযোগ। তিনি সৈন্য সংগ্রহে ও মুর্শিদাবাদকে সুরক্ষিত করে তুলতে তৎপর হয়ে উঠলেন। আবার মীর হাবিব ভাস্করে কানে কানে দিল মন্ত্রণা। দাইহাটের ঘাটে বড় বড় সব নৌকার সাহায্যে সেতু রচনা করে ভাগীরথী পার হয়ে বর্গীরা হুগলি অঞ্চলে আবার ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে। আবার লুণ্ঠন, আবার হত্যা, আবার ধর্ষণ ও অগ্নিসংযোগ। নবদ্বীপ, বীরভূম, হুগলি সর্বত্র হাহাকার পড়ে গেল। সর্বত্র শুধু এক রব, পালা পালা পালা। বর্গী এলো দেশে, পালা পালা পালা। মুর্শিদাবাদ ছেড়ে তখন সব পালাচ্ছে পদ্মার ওপারে মালদহ, রামপুর ও বোয়ালিয়ার দিকে। পশ্চিমবঙ্গের সর্বত্র চলছে তখন ধর্ষণ, লুণ্ঠন, হত্যা, অগ্নিসংযোগের ভয়াবহ পৈশাচিক লীলা। ছুটছে সব অন্ধের মতো প্রাণ ভয়ে ভীত নাগরিকেরা গঙ্গার ওপারে। মাথায় রইল সব কৃষি বাণিজ্য। আগে প্রাণ বাঁচুক, তারপর অন্য কথা।
কাটোয়া ও বর্ধমানের দক্ষিণ অঞ্চল ক্রমশ একেবারে জনশূন্য হয়ে পড়লে দেখতে দেখতে বর্গির ভয়। বর্গীদের অন্যতম প্রধান আড্ডা তখন হুগলি বন্দর। ভাগীরথীর পশ্চিম পাড়ের লোকেরা ছুটছে তখন সব কলকাতার দিকে। কলকাতায় কোম্পানির লোকেরা তখন অনেকটা জাঁকিয়ে বসেছে, তাদের সৈন্য, কামান, বন্দুক সব আছে, তবুও কতকটা নিশ্চিন্ত। কলকাতার কোম্পানির আশ্রয় একবার গিয়ে উঠতে পারলে, আর ফিরিঙ্গি বণিক কোম্পানিও দেখলেই তো সুযোগ। নবাবের সম্মতি নিয়ে তারা কলকাতা রক্ষার অজুহাতে কলকাতার অন্য 3 দিকে শুরু করে দিল গরখাত। শুধু কলকাতাতেই বা কেন, নবাবের অনুমতিক্রমে কাশিমবাজার কুঠির চারিদিকে গড়ে উঠল ইটের প্রাচীর ও 4 কোণে 4টি সুদৃঢ় বুরুজ। চলতে লাগলো কলকাতায় সৈন্য সংগ্রহ, কামান, বন্দুক প্রভৃতি সংগ্রহ ও দুর্গ সংস্কার। ধীরে বহে চলে ভাগীরথী, আর ভাগীরথীর তীরে তীরে পরবর্তী 200 কালের এক নয়া ইতিহাসের পাতায় একটি দুটি করে আঁচড় পড়তে থাকে অদৃশ্য কালের হস্তধৃত অদৃশ্য লেখনী সূচ্যগ্র ফলায় ফলায় অদৃশ্য কালীর মসি কৃষ্ণ অক্ষরে অক্ষরে। ভাগীরথী বহে চলে ধীরে। সুমন্ত নারায়ণও দেখলেন আর না। বর্গীর হাঙ্গামা দিনের পর দিন যেমন বেড়ে চলেছে, আর মুর্শিদাবাদ নিরাপদ নয়। সময় থাকতে থাকতে এই সময় কোনো নিরাপদ আশ্রয় গিয়ে মাথা গোজাই সর্বাপেক্ষা বুদ্ধিমানের কাজ। অতএব মুর্শিদাবাদ ত্যাগ করবার জন্য তোড়জোড় করতে লাগলেন সুমন্ত নারায়ণ। কিন্তু কোথায় যাবেন? কয়েকদিন ধরে অহরাত্র চিন্তা করলেন সুমন্ত নারায়ণ। ভাগীরথীর তীরে নতুন যে শহর গড়ে উঠছে কলকাতা, ফিরিঙ্গি বণিকদের চেষ্টায় ও যত্নে যদি যেতে হয় তো সেখানেই যাওয়া সর্বদিক থেকে শ্রেয় বিবেচনা করলেন সুমন্ত নারায়ণ। কলকাতা ভাগীরথীর পশ্চিম উপকূল, বারাণসী সমতল। তারপর একদিন নিশি রাত্রে কিশোরী স্ত্রী রাধারানী, বিধবা যুবতী সুরধনী ও পিতৃমাতৃহারা চণ্ডাল 8ম বর্ষীয় বালক কালীচরণকে নিয়ে নৌকোয় চেপে ভাগীরথী বক্ষে ভাসালেন সুমন্ত নারায়ণ। শ্রাবণ রাত্রির আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে, অসহ্য একটা গুমট গরম। দুরন্ত আবেগে ভাগীরথী যেন আথালি পাথালি করছে। মোচার খোলার মতোই নৌকোটা সেই খরস্রোতা ভাগীরথী বক্ষে হেলতে দুলতে থাকে। অন্ধকারে নৌকার পাটাতনে একটা দীর্ঘ বল্লম হাতে প্রেতের মতো দাঁড়িয়ে সুমন্ত ভাগ্যান্বেষণে চলেছেন কলকাতা। না জানি অদৃশ্য ভাগ্যের পৃষ্ঠায় কি লেখা আছে। একটা শুধু জলস্রোতের শব্দ। অন্ধকারে যেন একটা ক্রুদ্ধ পশু অবিরাম গর্জে চলেছে। হিংস্র নখরাঘাতে ভাসমান নৌকাটাকে যেন আছড়ে চলেছে। আর নৌকার মধ্যে টিমটিমে আলোয় নির্নিমেষে চেয়ে বসেছিল রাধারা। অদূরে ঘুমন্ত 8ম বর্ষীয় বালক কালীচরণের কালো কুষ্ঠি পাথরের মতো মুখটার দিকে। মানুষের ছেলে না, যেন একটা বিষাক্ত কৃষ্ণ সর্প কুণ্ডলী পাকিয়ে নিশ্চিন্তে ঘুরছে। হঠাৎ শিউরে উঠে রাধারানী যেন আপন। হঠাৎ ফনা তুলে বিষাক্ত ছোবল হানবে না তো? আজকের মতো শেষ করলাম এই উপন্যাসটি। কেমন লাগছে জানাবেন। আমি চেষ্টা করছি আমার মতো করে ভালো করে পাঠ করার। কিছু কিছু সমস্যা হয়তো হচ্ছে, আপনারা একটু মানিয়ে নিয়ে ভালোবেসে উপন্যাসটি শুনবেন, তাহলেই আমার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক তো করবেনই, সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন। ধন্যবাদ।